শুভ নববর্ষ কলকাতা নাইট রাইডার্স। নববর্ষের প্রথম দিন, নতুন দিনে কলকাতা নাইট রাইডার্স এর নতুন রূপে ফিরে আসা। 5 ম্যাচে 4টে জয় নিয়ে পয়েন্টস টেবিলে কলকাতা নাইট রাইডার্স উঠে এলো 2 নম্বর। আগের ম্যাচে হেরে যাওয়ার পরই আমি একটা কথা বলেছিলাম যে এই ম্যাচে হয়তো কলকাতা হেরে গেছে, কিন্তু তার মানেই এখনই যে গেল রব উঠবে এমনটা নয়। এখনই এমনটাও কিছু ভাবার সময় আসেনি যে কলকাতা আর পারবে না, কলকাতা একেবারেই ছন্ন ছাড়া দেখাচ্ছে। আমি বলেছিলাম একদমই এরকম কিছু নয়। আগের ম্যাচে কলকাতা নাইট রাইডার্স জাস্ট চেন্নাই সুপার কিংস এর সামনে জাস্ট বুঝে উঠতে পারেনি যে কি করবে। তারা চেন্নাইয়ের প্ল্যান বুঝে উঠতে পারেনি, তারা চেন্নাইকে কোনো প্ল্যানেই টেক্কা দিতে পারেনি। আজ কলকাতা নাইট রাইডার্স আবারও তাদের আগের ফর্মে ফিরে এলো এবং একটা দারুণ জয়। লখনৌ সুপার জায়ান্টস যারা বেশ ভালো গতিতে এগোচ্ছিল, যারা বেশিরভাগ ক্ষেত্রেই তারা যে রানটা তুলছিল সেই রানটা ডিফেন্ড করে জিতে যাচ্ছিল, কিন্তু কলকাতা আজকে যেভাবে লখনৌ সুপার জায়ান্টস এর বিপক্ষে জিতলো, জাস্ট দারুণ, একটা দারুণ জয়, কনভিন্সিং ভিক্টরি যাকে বলে, এবং নববর্ষের প্রথম দিনে একটা দারুণ শুরু করলো কলকাতা নাইট রাইডার্স। এই মুহূর্তে কলকাতা পয়েন্টস টেবিলে 2 নম্বরে রয়েছে বটে, কিন্তু কলকাতার যে নেট রান রেট, যদি পরের ম্যাচে কলকাতা জেতে তাহলে কিন্তু আবারও 1 নম্বরে চলে যাবে। সুতরাং এই মাঝামাঝি সময়, আইপিএল এর এই মাঝামাঝি সময়ে কলকাতা নাইট রাইডার্স পয়েন্টস টেবিলের একদম টপে রয়েছে, এটা কিন্তু বহুদিন আমরা মিস করেছি এবং সেটাই আমরা এবারে গৌতম গম্ভীরের কলকাতা নাইট রাইডার্স এর থেকে দেখছি। দারুণ জয়, ওয়েল প্লেড কলকাতা নাইট রাইডার্স, ওয়েল প্লেড। বেশিক্ষণ আমি লাইভটা করবো না, ছোট্ট করে একটু ম্যাচ সম্পর্কে বলে নি, কারণ যে জিনিসটা দেখার অপেক্ষায় সমস্ত কলকাতার সমর্থকরা ছিলেন সেটা হলো মিচেল স্টার্কের কামব্যাক, মিচেল স্টার্কের প্রত্যাবর্তন। 25 কোটির মিচেল স্টার্কের বোলিং, ম্যাচ জেতানো বোলিং পারফরমেন্স। এবং আপনারা জানান হ্যাঁ এবং নাতে উত্তর দিন, আজকে কি মিচেল স্টার্ককে দেখে মনে হয়েছে যে না এই মিচেল স্টার্কই আমাদের দরকার, বা এই মিচেল স্টার্ক অ্যাট লাস্ট কামব্যাক করেছেন? কি মনে হচ্ছে? মিচেল স্টার্ক কামব্যাক করতে পেরেছেন? মর্যাদা দিতে পেরেছেন? 24 কোটি 75 লক্ষ টাকার এত দাম দিয়েছে তাকে কেনা হয়েছে, মিচেল স্টার্ক কি প্রমাণ করতে পেরেছেন যে না তিনিও খেলতে পারেন? 3টে উইকেট তুললেন, কিন্তু তার চেয়েও বড় কথা আজকে লাস্ট যে উইকেটটা তুললেন, যেটা একদম ক্লিন বোল্ড করলেন ইয়র্কারে, এই মিচেল স্টার্ককে সবাই চেয়েছিলেন এবং এই মিচেল স্টার্কই কতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারেন সেটা সবাই জানে। দারুণ বোলিং করেছেন, আজকে 3টে উইকেট তুললেন, লাস্ট ওভারে নিকোলাস পুরানের মতো একজন বোলারকে আউট করলেন এবং তার সাথে লাস্টে একটা আলাদা লেভেলের বল, সুন্দর বল যাকে বলে, ক্লিন ইয়র্কার। সুতরাং ওয়েলকাম ব্যাক মিচেল স্টার্ক। এতদিন ধরে যে কারণে তাকে নিয়ে প্রচুর সমালোচনা, প্রচুর ট্রোল হচ্ছিল, বলা হচ্ছিল যে ভাই 25 কোটি টাকা দিয়ে কিনেছি, অ্যাটলিস্ট 25-এর বোলিং এভারেজ তো রাখো, সেটা করতে পারছিলেন না। বাট আজ দারুণ বোলিং করেছে মিচেল স্টার্ক। হ্যাঁ, পাওয়ার প্লেতে মিচেল স্টার্ককে সেভাবে আমরা দেখতে পাচ্ছি না, আজকে তো পাওয়ার প্লেতে একটু বেশি তাকে বোলিং করানো হলো, বাট স্টিল ডেথ ওভারে মিচেল স্টার্ক যেভাবে বোলিং করা দরকার, মানে সেই যে রান খেয়েছিলেন তিনি হেনরি ক্লাসেনের সামনে, সেই জায়গা থেকে এই মুহূর্তে মিচেল স্টার্ক যেভাবে বোলিং করছে, এটাই হলো সবচেয়ে বেশি ইমপ্রুভমেন্ট। স্টার্কের মতো বোলারদের কোনোভাবেই ড্রপ করা যায় না। গৌতম গম্ভীর ম্যাচের শুরুতেই বলেছিলেন যে 4টে ম্যাচের ভিত্তিতে এই মিচেল স্টার্কের মতো একজন বিশ্ব চ্যাম্পিয়ন বোলারকে জাজ করা যায় না, বা 4টে ম্যাচের জন্য কেউ কখনো খারাপ হয়ে যায় না। যার মধ্যে তৃতীয় ম্যাচে তিনি ভালো বোলিং করেছিলেন, প্রথম 2টো ম্যাচে একটু বেশি এক্সপেন্সিভ ছিলেন, চতুর্থ ম্যাচে আবারও সেরকম উইকেট পাননি। সুতরাং সত্যি 4টে ম্যাচের ভিত্তিতে আমরা যদি স্টার্কের মতন কোন বোলারকে জাজ করি তাহলে সেটা আসলেই মুশকিল। বাট এই মিচেল স্টার্ক আজকে যে বোলিংটা করলেন, এখনো কলকাতার 9টা ম্যাচ বাকি গ্রুপ টেবিলে, গ্রুপ লিগে। এই 9টা ম্যাচের মধ্যে যদি আর 3-4টে ম্যাচেও এরকম বোলিং পারফরমেন্স মিচেল স্টার্ক করেন না, তাহলে বুঝতে পারবেন যে মিচেল স্টার্কের জন্য যে পয়সাটা কলকাতা খরচ করেছে সেটা কিছুটা হলে উসুর হয়েছে, এটুকুনি বলা যেতেই পারে। দারুণ বোলিং করেছে মিচেল স্টার্ক এবং কলকাতার জন্যই ভালো, কারণ এমন তো নয় যে মিচেল স্টার্কের কোনো বিকল্প নেই কলকাতার কাছে। কলকাতার কাছে একাধিক পেসার রয়েছে, একাধিক পেসার তারা নিয়ে রেখেছে, সাকিব হুসেন বা দুষ্মন্ত চামিরের মতো বিদেশিও রয়েছে। তারা থাকা সত্ত্বেও যখন মিচেল স্টার্ক নিয়মিত সুযোগ পাচ্ছিলেন তখন স্টার্ককেও কিছু প্রমাণ করে দেখানোর ছিল, সেটা আজকে ভালো বোলিং করেছে। নিকোলাস পুরানকে যে বলটাতে আউট করলেন, নিকোলাস পুরান তখন 32 বলে 45 রানে ব্যাটিং করছে, একদম লাস্ট ওভার তার কাছে রয়েছে, এবং নিকোলাস পুরান এই সময় কি করতে পারে আমরা সবাই জানি। আরো একবার যদি একটা 20 রানে তিনি ওই ওভারটা খেলতেন, হ্যাঁ, তাহলে বুঝতেই পারছেন রানটা 161 জায়গায় 175 অব্দি পৌঁছাতে পারতো, সেখানেও কলকাতা হয়তো খুব সহজে জিতে যেত রান চেস করে। বাট আমি বলছি, বাট প্রথম বলেই তিনি যেভাবে আউট করলেন নিকোলাস পুরানকে, আপনারা একটা জিনিস খেয়াল করেছেন হয়তো, ওয়েস্ট ইন্ডিয়ান ব্যাটারদের, যারা ওয়েস্ট ইন্ডিয়ান্সের বিগ হিটার, যারা আরামসে ছক্কা মারতে পারে, তাদের এগেনস্টে বোলার একটা সিম্পল প্ল্যান নিয়ে রেখেছে যে তাদের হিটিং জোনের বাইরে বল রাখবো।
সে আন্দ্রে রাসেল হোক বা কলকাতার সুনীল নারিন হোক বা এই নিকোলাস পুরানের মতন ব্যাটার, যারা আরামসে বল লেগ সাইডে ছক্কা মারতে পারেন এবং তাদের হিটিং রেঞ্জে যদি বল পড়ে, বল আরামসে বল মাঠের বাইরে বেরিয়ে যাবে। সুতরাং এই জায়গাতে ম্যাক্সিমাম দলেরই একটা প্ল্যান, সেটা হলো তাদের হিটিং রেঞ্জের বাইরে রাখা। আজকেও ঠিক সেই জায়গাতেই এই নিকোলাস পুরান কিন্তু অতিরিক্ত মানে রাসেলের মতন একটু ডিপ অফ দ্য ক্রিজ ঝুঁকে যাওয়া, অফ স্টাম্পের বাইরে বেরিয়ে আসা, সেই জিনিসগুলো সচরাচর করেন না। তার হিটিং রেঞ্জে বল পড়লে তিনি বার করে দেন। ঠিক সেই জায়গাতে দাঁড়িয়ে আজকে হিটিং রেঞ্জে তার বাইরে রাখা হলো, একটু ওয়াইড বরাবর বল করা হলো। এবং নিকোলাস পুরান আবার ওরকম বোলার নন যে তিনি অফসাইডের মারতেই পারবেন না। তাকে যদি অফ স্টাম্পের একটু বেশি বাইরে বল করা হয় তাহলে তিনি মারতেই পারবেন না, মানে অফ স্টাম্প কানা প্লেয়ার এমনটা নয়। সুতরাং সেই জায়গাতে দাঁড়িয়ে যে একদম বাইরে বল করা হলো, তার হিটিং রেঞ্জের বাইরে রাখা হলো এবং সেই জায়গাতে দাঁড়িয়ে তিনি আউট। এবং স্টার্ক এই প্ল্যানগুলো তো মিচেল স্টার্ক অবশ্যই খুব ভালো মতনই করতে পারবেন, রাইট? এবং তারপরে লাস্টে যে বলটা দারুণ ছিল, ওই একটা বলের ভিত্তিতে আমি বলতে পারি স্টার্ক এটা করতে পারেন, কিন্তু স্টার্ক এটা নিয়মিতভাবে করতে হবে। অনেক 2 কোটি বা লাখের প্লেয়ার রয়েছে যারা স্টার্কের থেকে এতদিন ভালো বোলিং করে এসেছে। সুতরাং স্টার্ককে এবার তাদের থেকে একটু মোটিভেশন নিয়ে রেগুলার বেসিস এরকম পারফর্ম করতে হবে। বাট আদারওয়াইজ মিচেল স্টার্ক দারুণ বোলিং করেছে। কেমন লাগলো আপনাদের মিচেল স্টার্কের পারফরমেন্স? স্টার্ক কি কামব্যাক করতে পেরেছেন? সংক্ষেপে একটু জানাবেন, ঠিক আছে? বোলিং তো হলো স্টার্ক। আচ্ছা, ব্যাটিং এ আসার আগে আরেকটু বোলিং নিয়ে বলি। বৈভব অরোরা তিনি প্রথম দিকে কলকাতার হয়ে সুযোগ পাচ্ছিলেন না বটে, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে বৈভব অরোরা যেভাবে বোলিং করে চলেছেন, যেভাবে পাওয়ার প্লেতে তিনি বোলিং করছেন এবং নিয়মিতভাবে উইকেট তুলছেন, অ্যাকচুয়ালি ভালো। মানে এই যে স্টার্কের অফ ফর্ম এতদিন যেটা চলছিল, বা ইভেন আজকেও পাওয়ার প্লেতে স্টার্ক সেভাবে বোলিং করতে পারেনি, কিন্তু তা সত্ত্বেও যে কলকাতা নাইট রাইডার্স এর আসলেই ভালো বোলিং হচ্ছে পাওয়ার প্লেতে, বা কলকাতার সেই স্টার্কের ম্যাচের মধ্যে অভাব টের পাচ্ছে না। স্টার্কের পাওয়ার প্লেতে অত মানে উইকেট না থাকা সত্ত্বেও সেভাবে 161 মধ্যে বিপক্ষ দলকে তারা আটকে রাখতে পারছে, এর পিছনে কিন্তু বৈভব অরোরাকে আমি অবশ্যই কৃতিত্ব দেবো। হর্ষিত রানা হয়তো সেভাবে পাওয়ার প্লেতে নিয়মিত বোলিং করছেন না বা উইকেট তুলছেন না, কিন্তু অ্যাকচুয়ালি বৈভব অরোরা দারুণ বোলিং করছে। সুতরাং অরোরা এবং স্টার্ক, বিশেষ করে যখন স্টার্কের মতন প্লেয়ার মানে অফ ফর্মে রয়েছে, তখন বৈভব অরোরার মতন এরকম কিছু প্লেয়ার দরকার যারা কিন্তু ভালো বোলিং করতে পারবেন, ভালো উইকেট তুলতে পারবেন। সুনীল নারিন তো বরাবরই যেরকম আছেন, বরুণ চক্রবর্তী আজকে ভালো বোলিং করেছেন, ফিল সল্ট যেমন ব্যাটিং করলেন, ক্যাচটাও মারাত্মক ধরেছেন, রাসেল প্রথম বলে একটা 6 না 4 কি একটা খেলেন, পরের বলে উইকেট, রাহুলের তাও আবার। অল ওভার কলকাতা বোলিং ডিপার্টমেন্ট খুবই ভালো হয়েছে এবং শেষটা একদম স্মুথলি করে গেছেন মিচেল স্টার্ক। এবং তারপরে কলকাতার ব্যাটিং, ফিল সল্ট সেরা। ফিল সল্টকে নিয়ে দেখুন, আফগানিস্তানের সমর্থক যারা, আফগানিস্তানের ফ্যান যারা ক্রিকেট দলের, তারা খুবই অসন্তুষ্ট। আপনারা যদি কেকেআর এর সোশ্যাল মিডিয়া পেজে যান তাহলে ম্যাক্সিমাম আফগানিস্তানিদের কমেন্ট দেখতে পাবেন, এবং ট্রান্সলেশন করে যদি দেখেন তারা শুধু একটাই কথা বলছেন যে গুরবাজের খেলা দেখতে চাই, রোজ রোজ আমরা গুরবাজের ফটো দেখতে আসিনি। গত মরশুমে লিটন দাসের ক্ষেত্রে এমনটা হয়েছিল, লিটন দাসের ফটো রেগুলার ছাড়তো কলকাতা নাইট রাইডার্স, কিন্তু বাংলাদেশের সমর্থকরা দেখতেন যে লিটন খেলছে না, তখন বাংলাদেশের সমর্থকরা এই কমপ্লেনটা জানিয়েছিলেন যে আরে লিটনকে খেলাও, লিটনের ফটো রোজ রোজ দেখি কি হবে। ঠিক এক্ষেত্রে আফগানিস্তানের সমর্থকরা তাই বলছেন আরে গুরবাজকে খেলাও। কিন্তু এই যে কলকাতা ফিল সল্টকে রেগুলার খেলাচ্ছে, আগের ম্যাচে এই তো 0 রানে আউট হলে তাও খেলাচ্ছে, কেন? কারণ ফিল সল্ট এই কাজটা করতে পারে। আমি 2টো ম্যাচ আগেই বলেছিলাম যে এই ফিল সল্টকে নেওয়ার পিছনে একটা সিম্পল কারণ রয়েছে। SA-20 ফিল সল্ট ব্যর্থ হওয়ার পরও যখন IL T20 গেছিলেন, জাস্ট 2টো ম্যাচে 150-200 স্ট্রাইক রেট নিয়ে তিনি ব্যাটিং করেছিলেন, হাফ সেঞ্চুরিও করতে পারেননি। এবং কলকাতার টার্গেট এটাই, আমরা ফিল সল্টকে নেব এবং ফিল সল্ট ঠিক এটাই করবেন, শুরু থেকে নামবেন এবং শুরু থেকে তিনি যাই হোক বিপক্ষ দলে 2-3টে উইকেট যদি পড়েও যায় তিনি ওভাবেই খেলবেন। কারণ কলকাতার মাইন্ডসেটটাই ওরকম, কলকাতার প্ল্যানিংটাই ওরকম যে উইকেট পড়ে গেলেও আমাদের ডেথে রিঙ্কু বা রাসেলের মতো প্লেয়ার রয়েছে, রামানদীপও বড় শট মারতে পারেন পরবর্তীকালে। সুতরাং প্ল্যানিংটাই এটা। এই জায়গাতে দাঁড়িয়ে অনেকে আবার ইতিমধ্যে আমি দেখছি আরসিবির তুলনা করা শুরু করছেন। অনেকে বলছেন ফিল সল্ট যদি 2টো উইকেট পড়ে যাওয়ার পরও একই স্ট্রাইক রেটে ব্যাটিং করতে পারে তাহলে কোহলি কেন পারছেন না? একদম মানে বেসলেস ট্রোল এগুলোকে। আপনি আরসিবির ব্যাটিংটা দেখুন, কোহলি যদি ওই জায়গাতে 2টো উইকেট পড়ার পরও একইভাবে খেলতে গিয়ে আউট হয়ে যান, সেই ভরসাটা কি কেউ দিতে পারবে যে না এরপরে যারা ব্যাটিং করতে নামবে তারা আরামসে খেলে দেবেন? কে ওই দিনেশ কার্তিক বাদ দিয়ে কার উপর ভরসা করা যায়? করা যায় না। কিন্তু কলকাতার সেই ভরসার মতো প্লেয়ার রয়েছে। সুতরাং আমি বাদ দিলাম, আমি আরসিবি প্রসঙ্গে এখানে টানছি না, বাট এই কম্পারিজন গুলো দরকার নেই যে আরসিবি কেন কোহলি 2টো উইকেট পড়ে যাওয়ার পরও ঠুকছেন, কেন ফিলিপ সল্ট 2টো উইকেট পড়ে যাওয়ার পর একই স্ট্রাইক রেটে ব্যাটিং করছে। 2টো টিমের মানে ব্যাপারটা আলাদা, তাদের প্ল্যানিংটা আলাদা। ফিল সল্টকে নির্দেশই দেওয়া আছে যে তোমার সাথে নারিন তো রয়েছে, যদি দুজনে মিলে একসাথে পাওয়ার প্লেতে 70 তুলে দিতে পারো খুব ভালো,
যদি আউটও হয়ে যায় নারিন, তাহলে রঘুবংশীর সাথে খেলো। যদি তুমি আউট হয়ে যাও, নারিন সেভাবেই খেলবে, রঘুবংশীও রয়েছে। সুতরাং প্ল্যানিংটাই আলাদা, এবং ফিল সল্ট ঠিক সেই কাজটাই করে চলেছে। যেভাবে আজকে দুটো উইকেট পড়ার পরও সমানভাবে পাওয়ার প্লেতে রানের গতিটা বাড়িয়ে গেলেন, অ্যাকচুয়ালি ভালো। এবং শুরুতেই তো হয়েই গেল। আপনি ভাবুন, শ্রেয়াস আয়ার প্রথম দিকে কতগুলো ডট বল খেলেছে। অনেকেই বলছে যে কি করছে ভাই শ্রেয়াস আয়ার, দরকারি নামার দরকার নেই, তার জায়গায় ভেঙ্কাটেশকে নামানো হোক, রিঙ্কুকে নামানো হোক, রাসেলকে নামানো হোক। শ্রেয়াস আয়ার অ্যাকচুয়ালি কিন্তু মানে ঠিকঠাক ব্যাটে বলে হচ্ছে না। তা প্রথম দিকে কত 12 বলে 5 রান এরকম চলছিল, একটা তো আউটও দিয়ে দেওয়া হয়েছিল। সুতরাং শ্রেয়াসের আজকে রানটা হলো শেষ পর্যন্ত 38 বলে 38। এবার একটা প্লেয়ার যে 38 বলে 38 রান করেছে, তা সত্ত্বেও দলটা 15.4 ওভারের মধ্যে জিতে গেছে। একটাই কারণ, ফিল সল্ট। ম্যান অফ দ্য ম্যাচ সল্টই মেবি হবেন, বাট আর কে আছে এই জায়গাতে? সল্ট যে ব্যাটিংটা করেছেন, স্টার্ক ভালো বোলিং করেছেন, কিন্তু সল্ট যেভাবে ইনিংসটাকে নিয়ে গেছে, একদিক থেকে শ্রেয়াস আয়ার শুধুমাত্র যে মানে দেখুন, শ্রেয়াস আয়ারের ইনিংসটাকে বিভিন্নভাবে বর্ণনা করা যায়। এক, আপনি বলতে পারেন যে না, শ্রেয়াস আয়ার ধৈর্য ধরে খেলেছে, তাকে পাঠানোই হয়েছিল যে তুমি স্ট্রাইক রোটেট করো, তুমি একদিকটা ধরে রাখো, যা করা সল্ট করবে, এটা বলতে পারেন। আবার অনেকে বলতে পারেন যে না, শ্রেয়াস আয়ার আজকে ঠিকঠাক ব্যাটে বলে কানেক্ট করতে পারেনি। আমার মতে দ্বিতীয়টা, শ্রেয়াস আয়ারকে যে সেই হিসেবে পাঠানো হয়েছিল যে তুমি ধরে রাখো, সল্ট ওই দিক থেকে খেলে যাও, এটা আমার অন্তত মনে হয় না। এবং যদি সত্যি সেটা মনে হয় তাহলে ভুল, কারণ শ্রেয়াস আয়ার ওরকম প্লেয়ার নয় যিনি ধরে রেখে খেলবেন। এবং কেনই বা তিনি খেলবেন? এই কলকাতা দলে তিনিও তো সেরকমই একজন ভালো প্লেয়ার। প্রথম মরশুমে তিনি কেমন খেলেছিলেন কলকাতার হয়ে, একটু দেখে আসুন। সুতরাং কিছু সমস্যা হচ্ছে শ্রেয়াসের, কিছু সমস্যা হচ্ছে ক্যাপ্টেন্সির দিক থেকে বলুন, বা ঠিক আছে, আমি আশা করি ধীরে ধীরে ফিরে আসবেন। শ্রেয়াসের মাথাতে মেবি টি-20 বিশ্বকাপের সিলেকশনটাও রয়ে গেছে। এরকম ভাবে চললে সিলেকশনে তিনি টপ 25 এর মধ্যে হয়তো থাকতে পারবে না। বাট ঠিক আছে, শ্রেয়াস আয়ার এখনো সময় আছে, আশা করি কামব্যাক করবেন। বাট যেভাবে শ্রেয়াস আয়ারের কিছু মিস হিট বলুন, মিস টাইমিং বলুন, বা সেরকম স্ট্রাইক রোটেটও খুব একটা যে করতে পেরেছেন এমনটা নয়, একাধিক ডট বল খেলেছেন। সেই জায়গাতে সল্ট যখনই সুযোগ পেয়েছেন খেলার, খুব ভালো মতন খেলেছে। 14টা 4 মেরেছে, জাস্ট ভাবুন, 14টা 4, 14-4ই তো 56টা রান উঠে আসছে, তার সাথে 3টে 6, 318, 56 এবং 18তে হয় 74। 89 রানের মধ্যে তিনি 74 রান বাউন্ডারি থেকে তুলেছেন। মানে বুঝতে পারছেন যে ঠিক কতটা হিটিং এর উপর ভরসা রেখেছেন তিনি। ফিল সল্ট অ্যাকচুয়ালি এরকমই প্লেয়ার, এবং কলকাতা নিয়েছেই তাকে এই কারণে। তোমাকে স্ট্রাইক রোটেট করা, খুব বুঝে শুনে খেলা, ইনিংসটাকে ধরে ধরে খেলা, সেটা দরকার নেই। তুমি যেমন প্লেয়ার সেরকমই খেলো, এবং সেটাই তো দরকার না। একটা প্লেয়ারকে রাতারাতি তুমি যদি বদলে দাও, সেম আমি কোহলির ক্ষেত্রে বলবো। আর যদি সমর্থকরা চান যে কোহলি গেইল হয়ে যান, সিঙ্গেল নেওয়ার দরকার নেই, নেমেই ছয় মারুন, তাহলে কি হবে? হয় না। ফিল সল্টও ঠিক সেটা করছেন, এবং খুব ভালো মতনই করেছে। আগের দিন প্রথম বলে আউট হয়ে যাওয়ার পর অনেকেই ভেবেছিলেন যে ব্যাস হয়ে গেল। আমি কিন্তু বিশ্বাস করুন একটু চিন্তিত ছিলাম না, কারণ আমি জানি যে সল্ট ঠিক এভাবেই ফিরে আসবেন, এবং কলকাতার প্ল্যানিং এটা। এবং আর কি, সুনীল নারায়ণ এবং রঘুবংশী আজকে তাড়াতাড়ি আউট হয়েছেন, ব্যাড লাক। ঠিক আছে, এই টিমটা ফিরে আসবে। আগের দিনও হেরে যাওয়ার পর, আগের দিন কলকাতা একটু বাজে ভাবেই হেরেছে চেন্নাইয়ের কাছে, কিছুই করে উঠতে পারেনি। বাট আমি একদমই চিন্তিত ছিলাম না, কারণ আমি জানতাম যে কলকাতা কোন পথে যাচ্ছে। আসলেই কলকাতা খুবই ভালো পথে যাচ্ছে, এবং আসলেই একটা খুব সুন্দর জয় যাকে বলে। নববর্ষের একদম প্রথম দিনে এরকম সুন্দর একটা জয়, এটাই তো এক্সপেক্টেড, তাই তো? যাই হোক, ওয়েল প্লেড কলকাতা নাইট রাইডার্স, এভাবেই চলুক। পরের ম্যাচটাই যদি কলকাতার পরের ম্যাচ ঠিক কার সাথে, হোম ম্যাচ তো কলকাতা খুব ভালো মতনই জিতছে। আশা করবো হোম ম্যাচের এই জয়ের ধারাটা যেন বজায় থাকে। কলকাতার পরবর্তী ম্যাচ 16 তারিখ রাজস্থান রয়্যালসের সঙ্গে। আচ্ছা, একটা দারুণ ম্যাচ, রাজস্থান ভার্সেস কলকাতা, 1 ভার্সেস 2। কলকাতা যদি রাজস্থানকে হারিয়ে দেয়, আরামসে চলে আসবে 1 নম্বরে। সুতরাং এটা একটা কলকাতার জন্য ভালো ম্যাচ। এই সময়টা যদি কলকাতাটা খুব ভালো কিছু ম্যাচ খেলে এবং জিতে যায়, তাহলে কিন্তু কলকাতার জন্যই ভালো। আমি তো এই কলকাতাকে অবশ্যই প্লে অফে দেখছি, এবং এই জায়গা থেকে কলকাতা যদি প্লে অফে না যেতে পারে, সেটা বিশাল বড় অঘটন হবে, এবং আমার মতে সেই অঘটনটা আর হবে না। প্রত্যেক বছর, বিগত 2 বছর, আপনারা যারা আমার ভিডিও রেগুলার ফলো করেন দেখেছেন, ওই যখন 2-3টে ম্যাচ বাকি, তখন খাতা নিয়ে বসতে হতো, হিসাব নিকে সমীকরণ, কলকাতা কিভাবে প্লে অফে যাবে। এবার আমি বলছি সেই সুযোগই আসবে না, কোনো চান্সই নেই। কলকাতা আরামসে প্লে অফে যাবে, বা এমন কোনো সিচুয়েশন থাকবে না যে প্রচুর হিসাব করতে হবে। ওয়েল প্লেড কলকাতা নাইট রাইডার্স, এভাবেই আসুক। প্রথম ম্যাচে হায়দ্রাবাদের সাথে লাস্ট মোমেন্টে জেতা, তারপরের ম্যাচে 7 উইকেটে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে হারানো, পরের ম্যাচে দিল্লিকে উড়িয়ে দেওয়া 106 রানে। আগের ম্যাচে একটু ঠিকঠাক হলো না বটে, বাট আজকে আবার 8 উইকেটে জয়, তাও আবার 26 বল বাকি থাকবে। ভিডিওটা এখানে শেষ করছি। দ্বিতীয় ম্যাচ রয়েছে চেন্নাই ভার্সেস মুম্বাই, দেখা যাক কি হয়। বাট
হবে হবে, আশা রাখুন। আইপিএল শুরু হওয়ার আগে আমি একটা ছোট্ট কথা বলেছিলাম যে গৌতম গম্ভীর তো ফিরে এসেছেন, গম্ভীর এসে কি সোনালী দিনকে এবার ফিরতে চলেছে, দেখা যাক। তবে ট্রফি না আসুক, সেই সোনালী দিন অবশ্যই ফিরতে চলেছে। ট্রফি মানে আসবে না আমি সেটা বলছি না, বাট ট্রফি তো ধীরে ধীরে, তাই না? সময় দিন, সেই সময়টা ফিরবে। ভিডিওটা শেষ করছি, দেখা হচ্ছে রাত্রিবেলা পরের ভিডিওতে। তাদের সবাইকে টাটা।